মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে একজন অভিনয় শিল্পীকে নিয়ে আমাদের ক্যাফে লাইভ সাজিয়েছি। যাকে নিয়ে সাজিয়েছি তিনি অভিনয়ে বাঁচেন, পৃথিবী থেকে চলেও যেতে চান অভিনেতা এই পরিচয় বহন করতে করতেই। আমি যদি তার প্রজেক্টগুলোর মধ্যে বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি, তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে সবসময় মুগ্ধতা ছড়িয়েছেন। বড় পর্দাতেও তিনি এখন সরব। আমাদের সঙ্গে আছেন পছন্দের অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। কেমন আছেন? হোয়াট আ ইন্টারাকশন, মানে সেইগুলো কি মাথার মধ্যে সবসময় ঘোরে নাকি? খুবই ভালো আছি, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি অভিনয় যেরকম মানে আপনার প্যাশন, সো অভিনয়টাকে মনে হয় না আপনার কাজ মনে হয়, মানে ভালোবেসে যেহেতু করেন। সো কথা বলা যেহেতু আমার প্যাশন, সেটাকে আমার কাজ মনে হয় না, ভালোবেসে বলি। আচ্ছা, খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ আমরা দেখছি যে একটা বছরে যখন দুটো ঈদ আসে এবং পরপর দুটো ঈদের সিনেমা রিলিজ হয়, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে। রোজার ঈদে রাক্ষসে ভিলেন হিসেবে তাক লাগিয়ে দিলেন এবং আমরা জানতে পেরেছি যে বনলতা সেন রিলিজ হতে যাচ্ছে, সেই বিখ্যাত জীবনানন্দ দাশের বনলতা সেন। এমন একটা প্রজেক্ট আপনি বেছে নিয়েছেন যে প্রজেক্টে কাজ করার জন্য এক বছর আপনি অন্য কোনো প্রজেক্টে অভিনয় করেননি। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে একজন অভিনয় শিল্পী সব কিছু ছেড়ে দিয়ে একটি চরিত্রের জন্য এক বছর ডেডিকেশন দিচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে স্পেশাল কিছু আছে। বনলতা সেনের মধ্যে এমন কি আছে যার জন্য এক বছর আপনি এই প্রজেক্টের পেছনে দিলেন? একদমই সাস্টেনেবল না বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টে এঙ্গেজ থাকা এবং সেই এমন কিছু আছে, সেই প্রজেক্টটাকে শেষ করা আসলে খুব ডিফিকাল্ট। মানে এইটা চরিত্র নির্মাণের ক্ষেত্রেও বা এই প্রসেসটার মধ্যে থাকাটাও খুব ডিফিকাল্ট ছিল এবং কাজটা করাটাও খুব ডিফিকাল্ট ছিল বিকজ অফ মাসুদ হাসান উজ্জ্বল বানিয়েছেন। সো সেই জায়গা থেকে তিনি এক ইঞ্চি ছাড় দেন না তার কাজের ক্ষেত্রে, তার ক্রাফটম্যানশিপ খুবই ওরকমই স্ট্রং। সো সবচেয়ে বড় কথা, ডাইরেক্টর নেম দি মাসুদ হাসান উজ্জ্বল, অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে জীবনানন্দ দাশের বনলতা সেন। সো এই দুটো নামই যথেষ্ট, মানে একটা কাজ করার পিছনে সকল ডেডিকেশন দেয়া বা সকল ধরনের এনার্জিকে একটা নির্দিষ্ট জিনিসে ফোকাস করা, এই দুটো নামই যথেষ্ট। সো এই দুটো নামই আসলে সকল কিছু থেকে আসলে সকল লোভ লালসা থেকে বিতাড়িত করে এই লোভটার প্রতি আকৃষ্ট করেছিল আমাকে এবং সেই অনুযায়ী আসলে প্রজেক্টের সাথে যুক্ত হওয়া। আর এইটা খুবই আনএক্সপেক্টেড। উজ্জ্বল ভাই আমাকে হঠাৎ একদিন কল দিয়ে বললেন, একটু আসো, তোমার একটা অডিশন নিতে চাই। কি, কেন, কিচ্ছু আমাকে জানার নেই। আমি জানতামও না, জিজ্ঞেস করার সাহসই নাই, বিকজ অফ উজ্জ্বল ভাই ডাকছেন, ওইটুকুই যথেষ্ট যে তিনি কোনো একটা প্রজেক্টে আমাকে অন্তত অডিশনের জন্য ভাবছেন। তো সেইটাই আসলে অনেক বড় পাওয়া ছিল। পরে সেখানে যে যখন একটা নির্দিষ্ট চরিত্র, তখনও বলছেন না যে কিসের জন্য, এই একটা নির্দিষ্ট চরিত্রের অডিশন এবং সেই অডিশনের মাল্টিপল লুক দেখা। তারপরে তিনি যখন বললেন যে এটা জীবনানন্দ দাশের মহিন, ঘোড়া, তার যে কবিতা, সেই কবিতায় মহিনের ঘোড়াগুলিকে রিপ্রেজেন্ট করে। যারা জীবনানন্দ দাশের কবিতাকে পছন্দ করেন তারা মহিনের সাথে অনেক ভালোভাবে পরিচিত। সো সেই একটা চরিত্রে আমাকে ভাবছেন এবং সেটা আনএক্সপেক্টেডলি অনেক ইন্টারেস্টিং ছিল আমার জন্য। মানে খুবই আনএক্সপেক্টেড একটা পাওয়া হয়েছে বলতে পারেন। এই এক বছর বনলতা সেনের মহিন হয়ে উঠতে আপনি কি কি করেছেন? কি করি নাই সেটা হচ্ছে আসলে বলা যেতে পারে, আর বাকি সব করা হয়েছে। একটা হচ্ছে যে আমার চুলদারি উঠতে খুব সময় লাগে, মানে একটু কম, তারপরে সেটা মানে গজাতে অনেক সময়। তো উজ্জ্বল ভাইয়ের নিড ছিল যে আমার ঝাঁকড়া চুল থাকবে, দাড়ি থাকবে এলোমেলো অগোছালো, এবং সেইটা কোনো প্রস্থেটিক বা কোনো রকম এক্সট্রা মেকআপ দিয়ে করা যাবে না, মানে পুরোটাই ন্যাচারালি যেটা হয়ে ওঠে সেটা করতে হবে। সো
আমার প্রায় 3 মাস আমরা হচ্ছে রিহার্সেলের মতো একটা সময় পেয়েছিলাম, মানে বিফোর দ্য শুট। তো শুটের আগে আমাকে এই ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এইটা তৈরি করা, মানে প্রাকৃতিক এই বিষয়টার সাথে যাপন করা, তারপরে হচ্ছে চরিত্রের স্ট্রাকচার নিয়ে কাজ করা, স্পিচ নিয়ে কাজ করা। কারণ সেখানেই তো আপনার লুকের জন্যই তো অন্য প্রজেক্টে কাজ করা প্রজেক্ট বন্ধ আমি হয়ে করতে গেল, পারবো না, প্রথমেই বিকজ অফ বন্ধ হয়ে আমি গেল, কন্ট্রাক্ট সাইন করেছি যে এই লুক আমি কোথাও দেখাতে পারবো না। সো সেই জায়গা থেকেই আসলে এই জিনিসগুলো করা, এবং সেইটা শুধু একটা বার হলে কথা ছিল, সেটা 2023 জুড়েই হচ্ছিল, বিকজ অফ 2023 আমরা 2003টা লটে শুট করেছি। আমরা প্রথম লট শুট করেছি জানুয়ারি ফেব্রুয়ারি, সেকেন্ড লট 2023-এর এক্স্যাক্টলি 3 বছর আমরা আগে। 3 বছর আগে এই সিনেমাটা শুট করেছি। এটা 21-22-এর সরকারি অনুদানের সিনেমা। সো প্রথম লটটা গিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি, সেকেন্ড লটটা এপ্রিল মে, এবং থার্ড লটটা গিয়েছে নভেম্বর ডিসেম্বর। সো এই 3টা লটে পুরো বছর আমাকে অকুপাইড করে রাখতে হয়েছে, বিকজ অফ আমি চুল কাটলে আবার ওটাকে গজানোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো বা হবে। তো আমরা আসলে জানতাম না কখন কি হবে, কারণ কিছু সিচুয়েশন ঘটছিল শুটিং নিয়ে, বিকজ অফ আমাদের তো যেই শুটিং, যেই গল্প, সেইটার অ্যারেঞ্জমেন্ট, সেইটার অনেক কিছু প্রস্তুতি, সব কিছু মিলে যেই লিমিটেড বাজেটের মধ্যে একজন ডাইরেক্টরকে এই ধরনের মানে মানে স্বপ্নবাজ একটা গল্পকে রিপ্রেজেন্ট মানে তৈরি করতে হয়, তখন আসলে অনেক কিছুর আসলে আমাদেরকে মানে সাপোর্ট সিস্টেম না থাকলে অনেক কম্প্রোমাইজের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু উজ্জ্বল ভাই কোনো কম্প্রোমাইজের মধ্যে দিয়ে তো যাবেন না। তো সেই ক্ষেত্রে আসলে আয়োজনের জন্য নানা রকম প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে চরিত্রের যেই গঠন, সেগুলোকে তৈরি করতে আমাদের অনেক সময় লেগে গেছে, এবং সারা বছরই সেটাকে আসলে, যেহেতু টাকা নাই, তাহলে সময়টা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। তো সময়টা বেশি দিতে হয়েছে, যাতে যেই টাকার অভাব সেটা যেন স্ক্রিনে দেখতে না পাওয়া যায়। আচ্ছা, এই যে 3টি লটে শুটিং করেছেন, আপনার লোকেশনগুলো কোথায় কোথায় ছিল? পুরো মোটামুটি আমার সিনেমার শুরু থেকে শেষ পর্যন্তই আমাকে, যেহেতু মানে চরিত্রটার জার্নিটাই ওই রকম, সো আমাকে সব জায়গায় থাকতে হয়েছে। যত জায়গায় শুটিং হয়েছে সব জায়গায় আমি কোনো না কোনোভাবে হাজির হয়ে গিয়েছি। মানে এটা কাইন্ড অফ ওই চরিত্রটার গঠনও এরকম, ও সব জায়গায় হাজির হয়ে যায়। মানে ওর যেই চরিত্রায়ন, মহিনের যে চরিত্র, ও সব জায়গায় হাজির হয়ে যায়। সো শুটিং এর ক্ষেত্রে, লোকেশনের ক্ষেত্রে আমি সব জায়গায় হাজির হয়ে গিয়েছিলাম। মানে সেইটা আপাতত আমরা খুব ইন্টারেস্টিং স্পেস আছে, শুটিং লোকেশন আছে, যেহেতু এখানে ইভেন কলকাতার একটা পার্ট আছে, ইভেন দার্জিলিং এর একটা পার্ট আছে গল্পে। সেটা গিয়েছিলাম কিনা সেটা আমরা আমরা বলছি না, বাট আমাদের গল্পটা দেখলে তারা বুঝতে পারবেন, আবিষ্কার করতে পারবেন আমরা মোটামুটি কোথায় কোথায় এই সিনেমার জন্য গিয়েছিলাম। এবং সেটা নাটোর হতে পারে, সেটা ইভেন নাটোরে আমরা শুট করেছি, নাটোরের বলতা সেন, বাট স্টিল আমরা নাটোরেও শুট করেছি। সো একটা স্পেসের নাম বললাম যেটা আসলে সবাই জানে। সো এই স্পেসটা আমরা সামহাউ কানেক্টেড ঘটে গেছে। আরো অনেকগুলো স্পেসে আমরা গিয়েছিলাম শুটটা করার জন্য, ইভেন আমরা পদ্মাও গিয়েছিলাম। আচ্ছা, উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গ ঘুরেছেন যতটুকু আবিষ্কার করতে হ্যাঁ, পারলেন। উত্তরবঙ্গেই, সো হ্যাঁ অবশ্যই। আচ্ছা, শুটিং করতে গিয়ে কি কি আনফরগেটেবল মেমোরি আপনার ঝুলিতে যোগ হলো বনলতা সেন? অনেক, মানে এই যে বললাম না, বছর জুড়ে আনফরগেটেবল আমাদের মানে কোনো রাত, যেমন আমাদের ইনডোর কিছু শুট ছিল যেটা আমাদের সকালবেলা শুরু হয়েছে, আমরা পরের দিন সকালে যে শেষ করেছি। আবার হয়তো কিছু কয়েক ঘন্টা ঘুম, তারপরে আবার শুরু করতে হয়েছে মানে নেক্সট সিনের জন্য প্রিপারেশন। আবার যেই জায়গায় সেটটা, ইনডোরের সেটটা, আমাদের ওপেনিং সিন বা কিছু সিনে দর্শক দেখলে বুঝবেন যে এত মানে বিগ অ্যারেঞ্জমেন্টের আসলে প্রোডাকশন ডিজাইন করা হয়েছে, প্রপস থেকে শুরু করে, কারণ এই প্রপস তো অ্যাভেলেবেল না, কারণ সময়ের একটা বিষয় আছে, নানা রকম সময়কে ধারণ করতে হয়েছে। জীবনানন্দ দাস এবং তার সময়, আবার আমাদের সময়, সবকিছু মিলে নানা রকম প্রপসের কালেকশন আমাদের করতে হয়েছে, যেটা উজ্জ্বল ভাই আবার নিজেও মেড করেছেন কিছু কিছু প্রপস। সো সেগুলোর জন্য একটা টাইম দেওয়া, একটা নির্দিষ্ট লোকেশনে গিয়ে সেই একটা নির্দিষ্ট সেটই হতে প্রায় 3 দিন লেগেছে। ওই সেটটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ওখানে যে পারফর্ম করি, এবং সেই পারফরমেন্সের সময় আবার আমাদেরকে একটা দিন বা ওই নির্দিষ্ট দেখা যাচ্ছে সময় কমে আসছে, যেহেতু সেটটা রেডি করতে টাইম লেগে গেছে। তো সেই ক্ষেত্রে তখন হচ্ছে ওই সময়টাকে আবার কাভার আপ করার জন্য একটা লম্বা টাইম আমরা শুট করে যাওয়া। আবার এটা এমন না যে আমি মানে
কোনো কিছু শ্যুট করে ফেলাম হয়ে গেল, যতক্ষণ না পর্যন্ত ফাইন টিউন হচ্ছে। যদিও আমাদের সবচেয়ে সুযোগ ছিল আমরা যখন রিহার্সেল করেছিলাম, অলরেডি রিহার্সেল টাইমে পুরো সিনেমাটার ব্লকিং কি হবে, আমাদের জেস্টার পোস্টার কি হবে, আমাদের ডায়লগ কি, সকলের মেমোরাইজ যতটুকু শুনে বুঝলাম খুব ভালো কিছু পেতে যাচ্ছি আমরা। একদমই সো ওগুলো যেহেতু রেডি হয়ে গিয়েছিল, সো শুটিংটা আমাদের জন্য খুব পরে স্মুথ হয়েছে। আচ্ছা, একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে। দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমাদের সঙ্গে আছেন পছন্দের অভিনয় শিল্পী সোহেল মণ্ডল। ওয়েলকাম ব্যাক। একটা জার রাখা আছে, কোশ্চেন আছে জারের ভেতরে, আমাদের টিম এটার মধ্যে কি আছে? বারবারই এরকম একটা ফান্দে পড়তে হয় আর কি। ফান্দে পড়িয়া বগা কান্দে কি হাসে, দেখা যাক। গত ঈদে বনলতা এক্সপ্রেস ব্লকবাস্টার হিট হয়েছে, আর এবার আসছে বনলতা সেন। কতটা সফল হতে পারে বলে মনে করছেন? সফল কতটা হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে দর্শকের উপর, আর আমরা কতটা দর্শকের কাছে পৌঁছাতে পারি। সেই জন্য আপনাদের কাছে আসা, যাতে আরো বেশি দর্শকের কাছে পৌঁছায়। যে বনলতা সেন 2023-এ আসলে শুটিং হয়েছে, এটা অলরেডি 2021-22-এর অনুদানের সিনেমা। সো আমরা আশা করছি, এটা অনেক আগে আমরা তৈরি করেছি, আমরা নির্দিষ্ট কারণেই আসলে সিনেমাটা আরো আগে আনতে পারিনি। সো এখন আসছে বনলতা এক্সপ্রেস, খুব ভালো গিয়েছে, খুব ভালো সিনেমা। এবং আমি একটু কথা দিতে পারি, যারা জীবনানন্দ দাশকে জানতে চান বা জীবনানন্দ দাশের যারা ফ্যান, তারা খুব এনজয় তো করবেনই। বাকি যারা জীবনানন্দ দাশকে এখনো আবিষ্কার করেননি, এই সিনেমার মাধ্যমে তারা হয়তো আবিষ্কার করবেন। আমি নিউ জেনারেশন পিপলের কথা বলছি, বা তার কবিতার সাথে যারা সংযোগ ঘটানোর একটা কারণ হবে এই সিনেমাটা। সো সেই জায়গা থেকে খুবই আশাবাদী। আমরা বানিয়েছি আমাদের মতো করে, আমাদের যতটুকু সামর্থ্য ছিল তার ভিতর থেকে সর্বোচ্চটা দিয়ে সিনেমাটা বানিয়েছি। আশা করছি দর্শক নিজেরাই, তারাই এই সিনেমাটার প্রচার শুরু করবেন। অলরেডি আমাদের যে পোস্টার গিয়েছে, আমাদের যে প্রমোশনাল ম্যাটেরিয়ালস, প্রাইমারি যে দুটো প্রমোশনাল ম্যাটেরিয়ালস গিয়েছে, দর্শক নিজেই সেটার প্রচারণায় অংশ নিচ্ছেন। আমরা নিজেরাও ট্রাই করছি আরও কিছু দর্শকের মাঝে, আরও যত বেশি দর্শকের মাঝে পৌঁছানো যায়। পাশাপাশি দর্শকের কাছে অনুরোধ থাকবে, এইরকম একটা লিজেন্ডারি কবির বায়োগ্রাফি এবং তাকে নিয়ে আমাদের আসলে আরও চর্চা করা উচিত, এবং সেই চর্চাটার একটা অংশ এই সিনেমাটা। তো আপনারাও পার্টিসিপেট করুন এবং এইটার সাফল্যতে অংশগ্রহণ করুন। নেক্সট ওয়ান। বনলতা সেন ছবির পোস্টারে দেখা যায় একটি বন্ধ ঘর। দর্শকদের কৌতূহল সেই বন্ধ ঘর নিয়ে। কে থাকে সে ঘরে? রহস্যকে কিছুটা উন্মোচন করা যাবে? রহস্য যদি উন্মোচন করা যেত, কিন্তু সেইটা তো আসলে দুবার দেখলে সেই রহস্যটা থাকবে না। সো মুখে না বলে দেখানোর ব্যবস্থা করেছি আমরা সিনেমা হলে। সো সেই দরজাটা উন্মোচন করতেই আসলে দর্শককে যেতে হবে। হলে আসুন, সিনেমা দেখুন। একদমই তাই। দরজা খুললেই তারাও বুঝতে পারবেন, তারাও ওই চরিত্রের সাথে জার্নি করবেন, আসলে দরজার ওপারে কি আছে। ওকে, নেক্সট ওয়ান। সরি, আমি একটাই দিছি। ওকে, আচ্ছা। জীবনানন্দ দাশের বনলতা সেন থেকেই কি চলচ্চিত্র নির্মাণ? হ্যাঁ, কবিতার ইন্সপিরেশন তো আছেই, কিন্তু আমরা এটুকু বলতে পারি জীবনানন্দ দাশের প্রায় 8টা কবিতাকে আমরা এই সিনেমার মাধ্যমে একটা পোয়েটিক জার্নি করার চেষ্টা করেছি। যেই কবিতাগুলো আসলে জীবনানন্দের ফিলোসফিকে রিপ্রেজেন্ট করে, জীবনানন্দের চিন্তা চেতনা, সেই যে বাস্তব পরাবাস্তবের মধ্যে বাস করতেন, তার কবিতাগুলো এগুলোকেই রিপ্রেজেন্ট করে। তো সেই কবিতাগুলোকে আমরা ভিজুয়াল পোয়েট্রির মাধ্যমে, এই সিনেমার একটা ট্যাগলাইন আছে, দ্য ফ্লেশ অফ পোয়েট্রি, কবিতার ফ্লেশ অফ পোয়েট্রি, কবিতার শরীর। সো আমরা জীবনানন্দকে আসলে তার কবিতা দিয়ে আসলে খুঁজতে চাইছি। এই সিনেমার মাধ্যমে জীবনানন্দর যে কবিতা, তার কবিতাগুলো দিয়েই আসলে বনলতাকে খোঁজা, তার বনলতাকে দিয়েই আসলে জীবনানন্দকে বোঝা, এই জার্নিটা করার চেষ্টা করেছি। সো শুধু বনলতা সেন আমি বলবো না যে এই সিনেমার উপজীব্য। এই সিনেমাটা আসলে জীবনানন্দ দাশ এবং জীবনানন্দ দাশের কর্ম জীবন এবং তার কবিতার একটা মিশ্রণ। আচ্ছা, আরেকটা শেষ হয়ে যাচ্ছে। এটাই শেষ। ওকে, ওটা ছেড়ে দিলাম।
ঈদের তো অল্প কিছুদিন বাকি, এই যে এত দেরিতে রিলিজের ঘোষণা এলো, তো মানে প্রচারণার জন্য কি প্রপার টাইমিংটা আপনারা পাবেন বলে মনে করছেন? এটা সত্যি যে আমাদের একটু দেরি হয়েছে, সবকিছু মিলেই কিছু অবস্টাকল আমরা ফেস করছিলাম। সো আমাদের ম্যাটেরিয়ালস তৈরি হয়ে আছে, আমাদের সিনেমাটা তৈরি হয়েছে, আমাদের সেন্সর পাওয়া হয়ে গেছে। আমি তো জানি আমাদের ঈদের অনেক সিনেমা এখন পর্যন্ত সেন্সরই জমা দেওয়া হয়নি। সো সেই অর্থে আমরা একদিক দিয়ে এগিয়ে আছি, সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে অলরেডি। তারপরে হচ্ছে প্রচারণার একটু দেরি হলেও আমরা আশা করছি যে আমাদের যেই প্রমোশনাল ম্যাটেরিয়ালস আছে সামনে আসতে থাকবে, সেটা দর্শককে আমরা কানেক্ট করা শুরু করব। আমরা আগামীকাল মানে আজকে আমাদের টিজার রিলিজ হবে, আর একদিন পরে আমরা আসলে প্রেস কনফারেন্স করছি যেখানে আমরা আসলে ট্রেলার রিলিজ করব। সো নিয়মিত কন্টেন্ট আসবে, পাশাপাশি আমরা এই যে আপনাদের সাথে সংযোগ করছি, আপনাদের মাধ্যমে